যে ছবিটা আজকে এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে ভার্স লেভেল 2। ছবির শুরুতে একটা গার্ল স্কুলকে দেখানো হয়। তখন স্কুলের টাইম, তো খুব স্বাভাবিকভাবে মেয়েরা তখন স্কুলে ঢুকছিল। আমরা কিছু গার্ডিয়ানকেও দেখতে পাই যারা তাদের মেয়েদেরকে স্কুলে ছাড়তে নিয়ে এসেছিল। এরপর ক্লাস শুরু হয়। কিছুক্ষণ পর স্কুলের টিফিনের সময় চলে আসে। মেয়েরা সবাই বসে টিফিন খাচ্ছিল। হঠাৎ সব মেয়েরা একসাথে চুপ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত সবাই যে যার বন্ধুদের সাথে কথা বলছিল, হাসি ঠাট্টা করছিল এবং টিফিন খাচ্ছিল। সাডেনলি সবাই চুপ হয়ে যায়। একটা মেয়ে চেয়ার থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই সময় আমরা দেখতে পাই সেখানে কেউ যেন একটা আসছে। পরের দৃশ্যে দেখতে পাই এই মেয়েদের মধ্যে 10 জন মেয়ে ছাদের কার্নিসে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন মেয়ে ছাদ থেকে লাফ দেয়, যেটা একজন ম্যাডাম দেখতে পান। দেখতে পেয়ে যে মেয়েটা লাফ দিয়ে নিচে পড়লো তার কাছে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন মেয়েটা মারা গেছে। এরপর তিনি উপরের দিকে তাকিয়ে দেখেন ছাদের কার্নিসে আরো অনেক মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না কেন এই মেয়েরা এমন করছে। এরপরে ম্যাডাম ছাদে উঠে যান। ম্যাডামের সাথে একজন ওয়াচম্যানও ছিল। ম্যাডাম ওই মেয়েদেরকে নিচে নামতে বলেন। মেয়েরা বলে, আঙ্কেল আমাদের এমন করতে বলেছেন, আপনি আমাদের কাছে এলে আমরা সবাই লাফ মারবো। ম্যাডাম জিজ্ঞেস করে, কোন আঙ্কেল? তোমরা তাড়াতাড়ি নিচে নামো। মেয়েরা বলে, আমরা আঙ্কেলের কথা অমান্য করতে পারবো না। মেয়েরা আরো বলে, আঙ্কেল আমাদের ঠিক 3টার সময় এখান থেকে ঝাঁপ দিতে বলেছেন। তিনি এটাও বলেছেন যদি আমাদের কেউ ধরতে আসে তাহলে আমরা যেন সঙ্গে সঙ্গে এখান থেকে ঝাঁপ দিই। সেই সময় একজন ওয়াচম্যান একটা মেয়েকে ধরে নামাতে যাবে, এমন সময় সেই মেয়েটা সেখান থেকে ঝাঁপ দেয়। এরপর ঠিক 3টার সময় বাকি মেয়েরাও ছাদ থেকে ঝাঁপ দেয়, যা দেখে খুব স্বাভাবিকভাবে সবাই চমকে যায়। এরপরে আমরা অথর্বকে দেখতে পাই। অথর্ব বিগত 12 বছর ধরে তার মেয়ের দেখভাল করছে। অথর্বর মেয়ে অর্থাৎ আরিয়া বিগত 12 বছর ধরে হুইল চেয়ারে বসে থাকে। সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নড়তে চড়তে পারে না, কিন্তু মুখে সবসময় একটা হাসি লেগে আছে। প্রতাপ তাকে বশীকরণ করে রেখেছে, যেটা থেকে আরিয়া কোনোদিনও বেরোতে পারেনি। এরপরে আমরা দেখি অথর্ব নিউজ চ্যানেল থেকে স্কুলে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জানতে পারে। তখন সে বুঝতে পেরে যায় স্কুলের মেয়েরা বশীকরণের শিকার। এরপর অথর্ব প্রতাপের কাছে যায়। অথর্ব প্রতাপকে বন্দি করে রেখেছে। অথর্ব প্রতাপের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, এই বশীকরণের বিদ্যা আর কি কেউ জানে? প্রতাপ ইশারায় হ্যাঁ বলে। অথর্ব চমকে যায়, কারণ তার মেয়ের বশীকরণের পর কি অবস্থা হয়েছিল সেটা সে ভালো করে জানে। এমনকি এখনো পর্যন্ত তার মেয়ে বশীকরণ থেকে বেরোতে পারেনি। ফলে এখন তার মেয়ের কি অবস্থা সেটাও সে দেখতে পাচ্ছে। তাই অথর্ব ঘাবড়ে যায়। এদিকে মিডিয়ার লোক স্কুলে চলে আসে, এমনকি কিছু মেয়ের গার্ডিয়ানও সেখানে চলে আসে। স্কুলের ম্যাডাম মিডিয়ার সামনে বলে যে মেয়েরা আত্মহত্যা করেছে তারা কোনো এক আঙ্কেলের কথা শুনে আত্মহত্যা করেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশও চলে আসে। পুলিশ কোনো মতে বুঝে উঠতে পারছে না যে এখানে ঠিক কি হচ্ছে। তখন একজন মেয়ে এসে পুলিশকে বলে, আঙ্কেল বলেছে যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপকে খুঁজতে, আর যদি খুঁজে না পায় তাহলে এর পরিণাম আরো ভয়ঙ্কর হবে। আর এই কথা শেষ হতে না হতেই সেখানে থাকা প্রত্যেকটা মেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারা বাইরে বেরিয়ে বাকি পুলিশ অফিসারদের পেটায়, রাস্তাঘাটে যাকে পায় তাকে পেটায়, বাসে উঠে বাসের ড্রাইভারকে পেটায়, এমনকি পেট্রোল পাম্পে আগুনও লাগিয়ে দেয়। এই কাণ্ড কারখানাগুলো অথর্ব নিউজ চ্যানেলে দেখতে পায়। এদিকে বেশ কিছু মেয়ে চারিদিকে ধ্বংসলীলা চালানোর পর আবার স্কুলে ফিরে আসে। তখন পুলিশ অফিসার একজন মেয়েকে জিজ্ঞেস করে, ওই আঙ্কেলটার নাম কি, তার বাড়ি কোথায়, সে এখন কোথায় আছে? মেয়েটা বলে, আঙ্কেল আমাদের এই সমস্ত কিছু বলতে বারণ করেছেন, তিনি শুধু বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপকে খুঁজতে। এদিকে আমরা দেখতে পাই অথর্ব সেই স্কুলে এসেছে। অথর্ব পুলিশকে জানায় এখানে যা যা হচ্ছে সেটার সম্বন্ধে সে ভালোভাবে জানে, কারণ এই সমস্ত জিনিস তার মেয়ের সাথেও হয়েছে। অথর্ব আরো বলে, এই স্কুলের সমস্ত মেয়েরা বশীকরণের শিকার, আপনারা কিছুই করতে পারবেন না। যে এদেরকে বশীকরণ করেছে সে এখানে আশেপাশে কোথাও একটা আছে। দূর থেকে সে এদেরকে কন্ট্রোল করতে পারবে না, হয়তো এই স্কুলের মধ্যেই সে আছে। আর এর ঠিক পরেই আমরা সে আঙ্কেলকে দেখতে পাই, যার নাম হচ্ছে রাজনাথ। রাজনাথ বলে, হ্যাঁ আমি এদের সবাইকে বশীকরণ করেছি, এরা সবাই এখন আমার কন্ট্রোলে। আসলে অথর্ব পুলিশ অফিসারকে বলে দিয়েছিল যে তার মেয়েকে বশীকরণ করেছিল অর্থাৎ প্রতাপ, সে এখন তার ঘরে বন্দি আছে। যেটা শুনতে পেয়ে রাজনাথ বাইরে বেরোয়। এরপরে রাজনাথ সেখানে থাকা মেয়েদের গার্ডিয়ানদের বাইরে বেরিয়ে যেতে বলে, কিন্তু গার্ডিয়ানরা যায় না। তখন রাজনাথ একটা মেয়েকে ছুরি দিয়ে বলে, নিজের হাতের শিরা কেটে দাও। কথা মতো মেয়েটা তার হাতের শিরা কেটে দেয়, যেটা দেখে সবাই চমকে যায়। মেয়েটা সেখানেই মারা যায়। এটা দেখে পুলিশ অফিসার ভীষণ রেগে যায়। রেগে গিয়ে নিজের বন্দুক বের করতে গেলে আরেকজন মেয়ে ওই পুলিশ অফিসারের পেটে ছুরি চালিয়ে দেয়। পুলিশ অফিসার খুব বাজেভাবে আহত হয়। যে মেয়েটা তার হাতের শিরা কেটেছিল সে তো মারা যায়, কিন্তু বাকি পেরেন্টসরা তখনও সেখানে ছিল। যেটা দেখে রাজনাথ পুলিশের বন্দুক নিয়ে আরেক মেয়েকে দিয়ে বলে, নিজের বাবা মাকে গুলি করো। মেয়েটা সঙ্গে সঙ্গে তার বাবা মাকে গুলি করে মেরে দেয়। এরপর বাকি পেরেন্টসরা ভয় পেয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এরপরে রাজনাথ এবং অথর্ব একে অপরের সাথে কথা বলা শুরু করে। অথর্ব রাজনাথকে বলে, আমি জানি তুই এগুলো কেন করছিস, আমাকে ভয় দেখানোর জন্য, তাই তো? কিন্তু আমি ভয় পাওয়ার লোক নই। আমি জানি তুই একটা রাক্ষস, আর তোর মতো আরেকটা রাক্ষসকে আমি 12 বছর ধরে ঘরে বন্দি করে রেখেছি। সে যেমন আমার মেয়েকে কষ্ট দিয়েছিল, আমিও তাকে তার থেকে বেশি কষ্ট দিচ্ছি। রাজনাথ বলে, আমি কিছু শুনতে চাই না, আমি কিছু জানতে চাই না, আমি শুধু প্রতাপ দাদাকে চাই। অথর্ব বলে, আমার মেয়ে 12 বছর ধরে বশীকরণের শিকার।
শিকার। যদি তুই আরিয়াকে বশীকরণ থেকে বের করতে পারিস তাহলে আমি প্রতাপকে মুক্ত করে দিতে পারি। রাজনাথ রাজি হয়ে যায়। প্রসঙ্গত বলতে চাই, এই রাজনাথ প্রতাপের কাছ থেকে বশীকরণের সমস্ত বিদ্যা শিখেছিল। প্রতাপ হচ্ছে রাজনাথের গুরু। এরপরে রাজনাথ স্কুলের ম্যাডামকে বলে আমার দুটো বাস এবং দুজন ড্রাইভার লাগবে। আমি জানি ওই বাসে তোমরা ট্র্যাকার লাগাবে, আমাদেরকে ট্র্যাক করবে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিছু এসে যায় না। তবে আমাদের কাছে আসার চেষ্টা করো না, না হলে পরিণাম ভয়ঙ্কর হবে। এরপরে স্কুলের মেয়েরা এবং রাজনাথ অথর্বকে সঙ্গে নিয়ে অথর্বের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সেই স্কুলেরই একটা মেয়েকে দেখতে পাওয়া যায়। সকালবেলা যখন স্কুলের মেয়েরা বাইরে সবকিছু ধ্বংস করতে বেরিয়েছিল তখনও এই মেয়েটা বেরিয়েছিল, কিন্তু কোনো কারণে সে আর স্কুলে ফিরেনি। তাকে দেখতে পেয়ে রাজনাথ গাড়ি থামাতে বলে এবং সেই মেয়েটাকে গাড়িতে উঠতে বলে। মেয়েটা কিছুটা এগিয়ে আসে, তারপরে আবার ঘুরে চলে যায়। গাড়িতে কিন্তু আর উঠে না। রাজনাথ ড্রাইভারকে বলে গাড়ি চালানো শুরু করো। অথর্ব এটা দেখে চমকে যায় যে মেয়েটা কেন রাজনাথের কথা শুনলো না। এর উত্তরটা আমরা একটু পরে জানতে পারবো। এরপরে তারা অথর্বের বাড়িতে পৌঁছায়। অথর্ব রাজনাথকে আরিয়ার কাছে নিয়ে যায়। আরিয়াকে দেখে রাজনাথ চমকে যায়। সে ভাবতে থাকে 12 বছর ধরে একটা মেয়ে বশীকরণের শিকার। এরপরে রাজনাথ জোরে জোরে হাসতে থাকে এবং বলতে থাকে এটাই তো আমার গুরুদেবের কাছে শেখা বাকি আছে। এরপরে অথর্ব রাজনাথকে বলে আরিয়াকে বশীকরণ থেকে উদ্ধার করতে। তখন রাজনাথ অথর্বকে বলে আগে আমি আমার প্রতাপ দাদাকে দেখতে চাই। এরপরে অথর্ব রাজনাথকে প্রতাপের কাছে নিয়ে যায়। রাজনাথ প্রতাপকে দেখে চমকে যায়। এরপর অথর্ব রাজনাথকে বলে আরিয়াকে মুক্ত করতে। তখন রাজনাথ বলে যে বশীকরণ করেছে এবং যার বশীকরণ হয়েছে তারা যদি একে অপরের থেকে কিছুটা দূরে চলে যায় তাহলে কয়েক ঘন্টার মধ্যে বশীকরণ শেষ হয়ে যায়। আর সে কারণেই রাস্তার যে স্কুলের মেয়েটাকে আমরা দেখতে পেয়েছিলাম, যাকে রাজনাথ তার সাথে ডাকছিল, কিন্তু সে মেয়েটা আসেনি। তার কারণ যখন সব মেয়েরা বাইরে বেরিয়ে ধ্বংসলীলা চালাচ্ছিল আর ধ্বংসলীলা শেষ হওয়ার পর বাকি মেয়েরা স্কুলে ফিরে এলেও এই মেয়েটা রাস্তায় কোনো কারণে থেকে যায়। যেহেতু সে কয়েক ঘন্টা ধরে রাজনাথের কোনো সংস্পর্শে ছিল না, তাই তার উপরে বশীকরণের প্রভাব খাটছিল না। তাই সে রাজনাথের কথাতে গাড়িতে না উঠে ঘুরে চলে যায়। এখন রাজনাথ অথর্বকে বলে তোমার মেয়ে 12 বছর ধরে বশীকরণের শিকার, তার মানে প্রতাপের কাছে তোমার কোনো ঋণ আছে, অর্থাৎ ধার বাকি আছে, আর সেই কারণে 12 বছর ধরে বশীকরণের শিকার তোমার মেয়ে। অথর্ব মনে করার চেষ্টা করে সে প্রতাপের কাছ থেকে কবে টাকা ধার নিয়েছিল। কিছুক্ষণ মনে করার পর তার মনে পড়ে একবার প্রতাপ তাকে চা খাইয়েছিল আর সেই চায়ের টাকা প্রতাপ পে করেছিল, আর সে চায়ের মূল্য ছিল 10 টাকা। রাজনাথ বলে 10 টাকা নিয়ে এসে প্রতাপ দাদার হাতে দাও। অথর্ব তার নিজের মেয়েকে প্রতাপ যে ঘরে বন্দী ছিল সেই ঘরে নিয়ে আসে। এরপর প্রতাপের হাতে 10 টাকা দেয়। 10 টাকা দেওয়ার পরও আরিয়া ঠিক হচ্ছিল না। তখন রাজনাথ বলে মেয়ের গালে থাপ্পড় মারো, ওকে নাড়াও। অথর্ব তাই করে এবং দেখা যায় আরিয়া ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। কিছুটা স্বাভাবিক হবার পর আরিয়া প্রতাপকে দেখে চিৎকার করে ওঠে। তখন অথর্ব আরিয়াকে সেই রুম থেকে বাইরে নিয়ে যায়। আরিয়া স্বাভাবিক অবস্থায় ফিরলেও সে ঠিক করে উঠে দাঁড়াতে পারছিল না। যেহেতু 12 বছর ধরে সে বশীকরণের শিকার হয়েছিল, তাই তার প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। যাই হোক, এখন অথর্বের পালা, অর্থাৎ প্রতাপকে তাকে মুক্ত করতে হবে। অথর্ব চাবি দেয়, মানে প্রতাপকে যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেই শিকলে বেশ কিছু তালা লাগানো ছিল। অথর্ব সেই তালাগুলোর চাবি দেয়। তালা খোলার পর রাজনাথ বুঝতে পারে প্রতাপের জিভ কেটে দিয়েছে অথর্ব। প্রতাপের জিভ কাটা দেখে রাজনাথ ভীষণ রেগে যায়, কারণ প্রতাপের কাছ থেকে বশীকরণের আরো অনেক বিদ্যা তার শেখার বাকি ছিল। যেহেতু প্রতাপের জিভ কেটে দিয়েছে অথর্ব, তাই সেই বিদ্যাগুলো আর তার শেখা হবে না। এরপরে রাজনাথ অথর্বকে বেদম মারতে থাকে। এরপর রাজনাথ অথর্বকে বলে এর ফল তোকে সারা জীবন ভোগ করতে হবে। এই বলে সে আরিয়াকে টেনে নিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় অথর্ব বলে তুই আমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত হতে সাহায্য করেছিস, তাই আমি তোকে চুপচাপ যেতে দিচ্ছি। চুপচাপ এখান থেকে চলে যা, আরিয়ার গায়ে হাত দিবি না। কিন্তু রাজনাথ কোনো কথা শোনে না। সেই মুহূর্তে অথর্ব স্মার্ট ওয়াচের ব্লুটুথের মাধ্যমে নিজের ঘরে বড় বড় স্পিকারগুলোকে চালু করে দেয়। স্পিকার চালু হওয়ার সাথে সাথে সেই স্পিকারগুলো থেকে ভীষণ জোরে বিকট একটা আওয়াজ আসতে শুরু করে। আওয়াজটা এত জোরে হচ্ছিল যে সবাই কান চাপা দিতে বাধ্য হয়। আর ঠিক সেই সময় অথর্ব সুযোগ বুঝে রাজনাথের মাথায় আঘাত করে। রাজনাথ অজ্ঞান হয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাজনাথ এবং প্রতাপ দুজনকেই অথর্ব শিকল দিয়ে বেঁধে রেখেছে। এরপরে অথর্ব একটা সাঁড়াশি দিয়ে রাজনাথের জিভ কেটে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি পুলিশ অফিসার এবং ওই স্কুলের ম্যাডাম অথর্বের বাড়িতে আসে। অথর্ব পুলিশ অফিসারকে বলে এদেরকে আইনের হাতে তুলে দেওয়াটা ঠিক হবে না, কারণ আইন এদের সদ্বিচার করবে না। এরা এখানেই ছোটকে ছোটকে মরুক। অন্যদিকে স্কুলের ছাত্রীরাও এখন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে, তার কারণ এখন তারা আর রাজনাথের সংস্পর্শে নেই। অন্যদিকে আমরা দেখি আরিয়া হুইল চেয়ারে বসলেও হাতে জুস তুলে নিয়ে খাচ্ছে, তার মানে সে ধীরে ধীরে পুরোপুরি আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করছে। আর এই ছবিটা এখানেই শেষ হয়ে যায়।